জীবনে প্রথম কাউকে ভালোবেসেছিলাম আর ঠকেও গেলাম। ওকে তো বলিনি আমার লাইফে আসতে, ও জোর করে এসেছিল। তুমি জানো আমি অন্ধকারে ভয় পাই। জানবো না কেন? বিয়ে করবি আমায়? একটা ছেঁকা খাওয়া মেয়েকে বিয়ে করবে? নাকি করুণা করছো আমাকে? আমি তোকে হারিয়ে ফিরে পাওয়ার পর আনন্দে আমিও না হয় একটু বেশি বেশি ভালোবাসবো, কি বলিস? এতদিন তুমি আমার ফুফাতো বোন ছিলে, কিন্তু কিছুক্ষণ আগে থেকেই তুমি আমার প্রেমিকা, আর একটু পরে বউ হবে। এত ভালো কেন বেসেছো? কারণ আমি তোমাতেই বিবর্তে। বয়ফ্রেন্ড একটু পর বউ নিয়ে বাসর ঘরে যাবে, আর তুই এমন স্বাভাবিক আছিস কিভাবে? কষ্ট হচ্ছে না তোর? বড় মামার বড় ছেলে জিয়ন জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তড়িৎ গতিতে তার মুখের দিকে তাকায় কিম তেহিয়ং তে। জাঙ্কুকের ভাবভঙ্গি স্বাভাবিক। কফির মগে চুমুক দিয়ে তাকিয়ে রইল তের মুখের দিকে উত্তরের আশায়। এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে দেখতে থাকে তে। কি উত্তর দেবে বুঝতে পারছে না। জাঙ্কুক কিভাবে জানলো ওর প্রেমের কথা? ওর আর কায়ের সম্পর্কের কথা ও আর কায়ে বাঁধে কেউ জানার কথা না। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে বলে, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তে আমতা আমতা করে বলল, কি কি বলবো ভাইয়া? তোর বয়ফ্রেন্ড বিয়ে করে বউ নিয়ে ঘরে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? কে আমার বয়ফ্রেন্ড? কার কথা বলছো তুমি? বাহ, কার কথা বলছি বুঝতে পারছিস না? আজকে বিয়ে হলো কজনের? কজনের হবে আবার? কায় ভাইয়ার বিয়ে হলো তো শুধু। কায় বিয়ে করে বউ নিয়ে বাসর করে যাচ্ছে, আর তুই ওকে হারিয়ে এই অন্ধকার রাতে ছাদে দাঁড়িয়ে দুঃখ বিলাস করছিস। তে মুখটা মলিন হয়ে যায়। এতক্ষণ ধরে ধামাচাপা দিয়ে রাখা কষ্টগুলো হুট করে বেরিয়ে আসে। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, তবে সেই পানি নজরে আসে না জাঙ্কুকের। কারণ ওরা দুজন যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। লাইটের টিমটিমে আলোয় মানুষের অবয়ব বোঝা যাচ্ছে শুধু। কথা বলছিস না কেন? তে বুঝতে পারে জাঙ্কুক ওর আর কায়ের সম্পর্কের কথা জেনে গেছে, কিন্তু কিভাবে জানলো? তুমি কিভাবে জানলে ভাইয়া? জাঙ্কুক নিজের হাতে থাকা তের ফোনটা উঁচু করে ধরে। পাওয়ার বাটন চাপতেই স্ক্রিনে আলো জ্বলে ওঠে। তে তাকিয়ে দেখে এটা ওরই ফোন। খেয়াল হয় ও ছাদে দাঁড়িয়ে ওর আর কায়ের আগের চ্যাটগুলো দেখছিল। তখন হঠাৎ ছাদে জাঙ্কুক চলে আসে। জাঙ্কুকের আচমকা কথা শুনে ভয়ে হাত থেকে ফোনটা নিচে পড়ে গিয়েছিল তার। তারপর জাঙ্কুক ওর কাছে কফি চাই। সারাদিন দৌড়াদৌড়ি করে মাথা হ্যাং হয়ে গেছে, নিচে সবাই ব্যস্ত, তাই ওকেই কফি বানিয়ে দিতে বলে। কোনো কিছু না ভেবে চোখের পানি আড়াল করে দ্রুত ছাদ থেকে নেমে গিয়েছিল তে। মাথা থেকে ফোনের কথা বেরিয়ে গিয়েছিল। জাঙ্কুক কি সব মেসেজগুলো পড়ে নিয়েছে? কিন্তু জাঙ্কুকে তো অন্যের পার্সোনাল কিছুতে কখনোই হাত দিতে দেখেনি সে, নাকি না চাইতেও দেখে ফেলেছে। তে জাঙ্কুকের হাত থেকে ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়। জাঙ্কুক ফোন সরিয়ে নেয়। কফির মগে চুমুক দিয়ে উল্টো ঘুরে রাতের আকাশের দিকে তাকায় জাঙ্কুক। টিপ টিপ করে জ্বলতে থাকা তারা ব্যতীত আকাশে আজ কিছুই নেই। জাঙ্কুক এই বাড়ির বড় ছেলে, বাবা মায়ের প্রথম সন্তান। ছোট একটা ভাই আছে, নাম সুগা। জাঙ্কুক এমবিবিএস ডক্টর। 2 বছর আগে ডাক্তারি পড়া শেষ করে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে। কায় জাঙ্কুকের ছোট কাকার ছেলে। কায়ের ছোট বোন আছে একটা। কায় পড়াশোনা শেষ করে কয়েক মাস আগেই জবে জয়েন করেছে। ওদের জয়েন্ট ফ্যামিলি। তে জাঙ্কুকের ফুফাতো বোন। এই বাড়িতে আসে মাঝে মধ্যে ছুটির দিনে। অন্য সববার আসার পর মুখে হাসি থাকে তার, তবে এবার আসার পর থেকে মুখটা মলিন আর বিষণ্ণ হয়ে আছে। আজ সকাল থেকে আরো বেশি বিষণ্ণ দেখাচ্ছে, তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক দেখানোর। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে রেখেছে পুরোটা সময়, তবে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে রাখলেও মায়াবী চোখের বিষণ্ণতা লুকাতে পারেনি জাঙ্কুকের কাছ থেকে। সকাল থেকেই জাঙ্কুক ওর উপর নজর রেখেছে, কয়েকবার চোখ মুছেছে সেটাও দেখেছে। পুরোটা সময় করুণ চোখে তাকিয়ে দেখেছে নবদম্পতিকে। কায়ের মুখে কি সুন্দর হাসি, অথচ আরেকজনের মুখে বিষণ্ণতার হাসি। দুজনেই চোখাচোখিও হয়েছে অনেকবার, তবে কায়ের মধ্যে ছিল না কোনো ভাবান্তর। বিয়ে করে সে ভীষণ খুশি। পুনরায় কফির মগে চুমুক দিয়ে বলে, এত ভালোবাসতি একে অপরকে, তাহলে আলাদা হলি কেন? বিয়ে করলি না কেন? জাঙ্কুকের পাশে এসে দাঁড়ায় তে। বয়সে জাঙ্কুকের থেকে 5 বছরের ছোট। তে রেলিংয়ের উপর হাত ভর করে আকাশের দিকে তাকিয়ে বলে, ভালোবাসতাম, বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু সে তো করলো না। ভালো যখন বাসতি, তাহলে অন্যজনকে বিয়ে করতে দিলি কেন? তার লাইফ, তার ইচ্ছে। এটা কেমন কথা? কেমন কথা আবার?
ভালো তো দুজনেই বাঁচতি, তাহলে তোর ইচ্ছের প্রাধান্য নেই কেন? তে তার ছেলের হাসি ফুটিয়ে বলল, আমার লাইফে আসাটাও তার নিজের ইচ্ছা ছিল, আবার চলে যাওয়াটাও তার নিজের ইচ্ছা ছিল। এখানে আমার ইচ্ছারা ফিকে। কেন? ও তোর লাইফে আসতে চাইলো, তুই আসতে দিলি কেন? আবার চলে যেতে চাইলেই তুই চলে যেতে দিলি কেন? কি বলো তো ভাইয়া, আমরা না চাইতেও একজনের প্রেমে পড়ে যাই, আর মায়ায় জড়িয়ে যাই, তাকে ভালোবেসে ফেলি। আমি তো ভেবেছিলাম বিয়ের আগে কোনো ছেলেকে নিজের লাইফে জায়গায় দেব না, এইসব প্রেম টেমে জড়াবো না। তাহলে জড়ালি কেন? জড়াতে চাইনি তো, জড়িয়ে গেছি। কাই ভাইয়া আমাকে অনেকবার প্রপোজ করেছিল, আমি বারবার রিজেক্ট করেছি। ও হার মানিনি, ঘুরে ফিরে বারবার প্রপোজ করতো, বারবার নিজের ভালোবাসার কথা বলতো, পাগলামি করতো। ওর এসব দেখতে দেখতে এক সময় আমার মন নরম হয়ে যায়, না চাইতেও ওর সাথে জড়িয়ে যাই। তাহলে আজ ওর সেই ভালোবাসা পাগলামি কই গেল? এক্সের কাছে। এক্সের কাছে মানে? 4 দিন আগে রাতে কাই আমাকে কল করে, তখন জানাই আমার সাথে ওর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমি কারণ জিজ্ঞাসা করলে জানাই মামা মামি নাকি ওর বিয়ে ঠিক করেছে। আমি বললাম বাড়িতে আমাদের রিলেশনের কথা জানাতে। ও বলল মামা মামির মুখের উপর কিছু বলতে পারবে না, তারা যার সাথে ওর বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে করবে। আমি যেন ওকে ভুলে যাই আর নতুন জীবন শুরু করি। আর আমি যদি ওকে ভালোবেসে থাকি, ওর ভালো চেয়ে থাকি, ও ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক চাই, তাহলে যেন বিয়েতে কোনো সিক্রেট না করি এবং আমাদের সম্পর্কের কথা কাউকে না বলি। তার 2 দিন পর জানতে পারি যেই মেয়ের সাথে কায়ের বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ে কায়ের এক্স গার্লফ্রেন্ড। আমার সাথে কায়ের রিলেশন 1 বছরের ছিল, আর ওই মেয়ের সাথে 6 বছর ধরে, যদিও মাঝখানে 2 বছর দুজনের কোনো যোগাযোগ ছিল না। 4 বছর কন্টিনিউ করার পর ব্রেকআপ হয়েছিল ওদের। তারপর কায় আমার পেছনে পড়ে, এখন আবার আমাকে ছেড়ে এক্সের কাছে ফিরে গিয়েছে। তুই জানতি না ওর এক্সের ব্যাপারে? ও যে আগেও রিলেশনে ছিল তোকে বলেনি? না, জানলে কোনোভাবেই ওর সাথে সম্পর্কে জড়াতাম না, আমার কাছ থেকে সব লুকিয়ে রেখেছিল, এমনকি এখনো বলেনি কিছু। কথাগুলো বলার সময় তের কণ্ঠস্বর কেঁপে কেঁপে ওঠে। কফির মুখে চুমুক বসাই জাঙ্কুক, তারপর বলে, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, একটুও না। কষ্ট হচ্ছে না? তাহলে এখানে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের মেসেজগুলো পড়ছিলি কেন? পড়ছিলাম না তো। কি করছিলি তাহলে? দেখছিলাম। কি? একটা মানুষ কিভাবে রং বদলায়, কিভাবে পাল্টে যায়। তাহলে কাঁদছিলি কেন? ঠকে গেছি তাই। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছিলাম আর ঠকেও গেলাম। ওকে তো বলিনি আমার লাইফে আসতে, ও জোর করে এসেছিল। তাহলে জোর করে আটকে রাখলি না কেন? ও যে শুধু জেনির সাথে রিলেশনও ছিল তা নয়, ওদের ফিজিক্যাল রিলেশনও হয়েছিল অনেকবার। এমন মানুষের সাথে এতদিন প্রেম আলাপ করেছি, ভাবতেই তো ঘৃণা হচ্ছে নিজেকেই। মুভ অন কর। এত বাজেভাবে কেন ঠকে গেলাম আমি? আমি তো কাউকে ঠকাইনি, তাহলে আমি কেন ঠকলাম? ভালো মানুষেরা ঠকবেই, তাই বলে অতীত নিয়ে পড়ে থাকবি? সব ভুলে মুভ অন কর। মুভ অন করে গেছি তো, আমি ভুলে গেছি কাই নামের কেউ আদৌ কোনোদিন আমার লাইফে এসেছিল। খুব ভালো। সে অন্যজনের সাথে ভালো থাকতে চেয়েছে, সুখে শান্তিতে থাকতে চেয়েছে, থাকুক। আমিও না হয় ভালো থাকবো অন্য কারোর সাথে, তবে তাকে তো ঠকানো হবে, তাই না ভাইয়া? কফির মগে শেষ চুমুক দেয় জাগুক। রেলিংয়ের ওপর কফির খালি মুখটা রেখে তেয়ের দিকে ঘুরে দাঁড়ায়। তেও ঘাড় ঘুরিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। আচ্ছা আলোয় বোঝা যাচ্ছে না কারোর মুখ, শুধু মানুষের অবয়ব দেখা যাচ্ছে। তুই রাতে ছাদে দাঁড়িয়ে অন্ধকার আকাশ দেখতে ভালোবাসলেও একা অন্ধকারে থাকতে ভয় পাস। সেখানে ঘুটঘুটে অন্ধকারে একা একা দাঁড়িয়েছিলি, ভয় করলো না তোর? তুমি জানো আমি অন্ধকারে ভয় পাই। জানবো না কেন? আমি তো বলিনি তোমাকে, তবুও জানি আমি। ও, আমার প্রশ্নের উত্তর পাইনি ভাইয়া। বিয়ে করবি আমাকে? বিস্ফোরিত নয়নে জাগুকের মুখের দিকে তাকাইতে। বউ হবি আমার? বিয়ে করবি আমায়? এইসব কি বলছো ভাইয়া? ঠিকই বলছি, বিয়ে করবি আমাকে? সব কিছু জানার পরেও এমন কথা বলছো? হ্যাঁ। কেন? ভালোবাসি তাই। তে যেন ঝাটকা খেল জাগুকের কথা শুনে। কি বললে তুমি? ভালোবাসি তোকে। পাগল হয়েছো নাকি তুমি? পাগল কেন হতে যাব? সব কিছু জানার পরেও এমন কথা কিভাবে বলছো তুমি? তোর কি মনে হয় তোদের রিলেশনের কথা আমি আজকে জানতে পেরেছি? তাহলে কবে থেকে জানো? আরো 8-9 মাস আগে থেকেই জানি।
প্রথমে তোদের দুজনের হাব ভাব থেকে সন্দেহ জেগেছিল, পরে শিওর হয়ে যায়। কিন্তু হঠাৎ কায়ের বিয়ে জেনির সাথে ঠিক হওয়ার পর আমিও বেশ অবাক হয়েছিলাম। আমি ভয় পাচ্ছিলাম তুই না আবার উল্টাপাল্টা কিছু করে বসিস। কিন্তু তুই নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করেছিস এই কয়েকদিন। বউ বাড়িতে নিয়ে আসার পর তোকে ড্রয়িং রুমে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পুরো বাড়ি খুঁজে তোকে না পেয়ে তাড়াহুড়া করে ছাদে উঠে আসি। তোকে দেখেই ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ভয় পেয়েছিলে নাকি যে ছাদ থেকে লাফ দেব? প্রায় এরকমই। আমি অত দুর্বল নই যে কেউ আমাকে ঠকিয়েছে তাই আমি নিজেকে শেষ করে দেব। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। কি বিয়ে করবি আমায়? একটা ছেঁকা খাওয়া মেয়েকে বিয়ে করবে নাকি করুণা করছো আমাকে? তোর কি মনে হয়? কিছু না। জাঙ্কুক তের একদম কাছাকাছি এসে দাঁড়ায়, তবে ছোঁয়া লাগে না দুজনের। আকাশের দিকে তাকিয়ে জাঙ্কুক বলে, তুই 1 বছর আগে কায়ের সাথে সম্পর্কে জড়িয়েছিস তাই তো? হুম। কিন্তু আমি তো তোকে গত 5 বছর ধরে ভালোবাসি। কথাগুলো শুনে পুনরায় বিস্ফোরিত নয়নে তাকায় তে। অবাক হচ্ছিস? হুম। 5 বছর আগে ঈদের পরদিন তুই এই বাড়িতে এসেছিলি। সেদিন ছিল তোর জন্মদিন। পরনে ছিল লাল গাউন। তোকে দেখতে পুরো লালপরীর মতন লাগছিল। সেদিন জীবনে প্রথম বসন্তের হাওয়া লেগে যায় আমার 23 বছরের জীবনে। আমি না চাইতেও বারবার তোর দিকে তাকাচ্ছিলাম সেদিন এমনভাবে তোর প্রেমে পড়েছিলাম যে আমি আর উঠতে পারিনি। সেই যে পড়েছি তো পড়েছি। তোর বয়স কম, আমারও কম, তাই আর নিজের মনের কথাগুলো তোকে বলিনি। বললে হয়তো আবেগের বশবর্তী হয়ে তুই পড়ালেখা ছেড়ে এইসব নিয়ে পড়ে থাকতি। তাই তোকে নিয়ে ফুপা ফুপির অনেক আশা। আমি ভেবেছিলাম পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর একেবারে বিয়ের প্রস্তাব পাঠাবো ফুপুর কাছে। আর তোকে হারানোর ভয় ছিল না আমার, কারণ তুই বরাবরই প্রেম ভালোবাসা থেকে দূরে থেকেছিস। আর তোর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তোকে বিয়েও দেবে না। তাই আমি নিশ্চিন্তে ছিলাম তোকে হারাতে হবে না। দিন আগাতে থাকে, আমি তোর প্রেমে বিভোর হতে থাকি। চাইলেও তোকে মাথা থেকে বের করতে পারতাম না। যত বের করতে চাইতাম ততই জেগে বসতি। তোর কথা মনে হলেই পাগল পাগল লাগতো। মন চাইতো ছুটে তোর কাছে চলে যেতে। সময় আগায়, সময়ের সাথে সাথে আমরা বড় হয়ে উঠি। আমার ডাক্তারি পড়া শেষ হলো। ডাক্তারি পেশায় জয়েন করলাম। ভাবলাম এবার বিয়ের প্রস্তাব পাঠাই। তারপর মনে হলো মাত্র তো জয়েন করলাম, কয়েক মাস পার হোক, তারপর পাঠাবো। 6 মাস পেরিয়ে গেল। ভাবলাম এবার পাঠাই। তখন তোর দাদি মারা গেল। সেবারও ভাবা অবধিই থেমে গেলাম। তারপর তোর পরীক্ষা ঘনিয়ে এলো। বিয়ের প্রস্তাব আর পাঠানো হলো না। তোকে ছাড়া থাকতে দম বন্ধ হয়ে আসতো আমার। মন টিকতো না কোথাও। ভাবলাম পরীক্ষা শেষ হলেই প্রস্তাব পাঠাবো, এবার আর কোনো মিস হবে না। কিন্তু সেবারও হলো না। পুরা কপাল আমার। বারবার একটার পর একটা বাধা আসতোই। এভাবেই 1 বছর পেরিয়ে গেল। একটু থেমে লম্বা করে একটা শ্বাস টেনে নেয় জাঙ্কুক। ওর মুখের দিকে তাকিয়ে আছে তে। পুনরায় বলতে শুরু করে জাঙ্কুক, ভাবলাম এবার বিয়ের প্রস্তাব পাঠাবই, কোনো কিছুই আটকাতে পারবে না আর। কিন্তু ওই যে পুরা কপাল আমার, তুই কায়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিস তখন। আমি মনে প্রাণে চাইতাম আমার ভাবনা মিথ্যে হোক, আমার ধারণাগুলো ভুল হোক, এমন কিছু যেন না হয়। কিন্তু আফসোস এমনটাই হয়েছিল। আমি যখন শিওর হলাম তুই কায়ের সাথে সম্পর্কে আছিস, তখন আমার দুনিয়া থমকে যায়। বুকের ভেতর কতটা যন্ত্রণা হচ্ছিল কাউকে বোঝাতে পারবো না। আমার 4 বছরের এক পাক্ষিক ভালোবাসা, আমার স্বপ্নের সাজানো সংসার, আমার ঘর, আমার প্রেম, আমার অপেক্ষা সব শেষ। আমি খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, কোনো কিছুতেই মন বসাতে পারতাম না। তারপর ভাবলাম তুই আমার ভাগ্যে নেই, থাকলে অবশ্যই আমার কাছেই আসতি। নিজের নিয়তিকে মেনে নেওয়ার চেষ্টা করলাম, তবে পারলাম কই। বলতে পারিনি তো তোকে। এই 1 বছরে আরো বেশি করে তোর মায়ায় আটকে গেছি। এই 1 বছর এই বাড়িতে তোর আনাগোনা ছিল বেশি। না চাইতেও তোকে বারবার দেখতে হয়েছে। আর পুরনো অনুভূতিগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে। তখন আমার বারবার মনে হতো, কেন আমি আগে আমার অনুভূতিগুলো তোর কাছে প্রকাশ করলাম না। করলে হয়তো তুই আমার হতি। যাকে আমি 4 বছর ধরে ভালোবাসতাম, সে হবে আমার ছোট ভাইয়ের বউ। ভাবতেই আমার কলিজা ফেটে যেত, বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইতো। তবে আমি বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখতাম সকলের সামনে। তবে আস্তে আস্তে কী থেকে কী হয়ে গেল আমি জানতাম না। হঠাৎ গায়ের বিয়ে জেনের সাথে ঠিক হওয়ায় যেমন অবাক হয়েছিলাম, তেমন খুশিও হয়েছিলাম। আল্লাহ তাআলা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্যই করেন। আমার মনে আবার আশা জাগে তোকে পাওয়ার। এবার আর কোনো চান্স ছাড়বো না আমি। এই কয়েকদিন আমি তোকে নজরে নজরে রেখেছি। ভালোবাসা প্রকাশ করতে গিয়েও করতে পারিনি। তুই ব্যাপারটা কিভাবে নিবি এটা ভেবেই।
তুই একসেপ্ট করবি নাকি রিজেক্ট করবি ভয় পাচ্ছিলাম। তুই তো জানিস ছোট থেকেই আমি চাপা স্বভাবের, নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারি না। আজকে মনের সাথে যুদ্ধ করে কথাগুলো তোকে বললাম। আমি তোকে ভালোবাসি, সারা জীবন আগলে রাখবো তোকে। বিয়ে করবি আমাকে, বউ হবি আমার। বলেই ঘাড় ঘুরিয়ে তাকায় তের দিকে। আগে বলনি কেন কথাগুলো? 1 বছর আগে বললে তো ভুল মানুষ আসতো না আমার জীবনে। তুমি তো দ্বিতীয় পুরুষ হতে না, তাহলে ঠকেছিস, ভালো হয়েছে। তাহলেই না আমাকে বেশি বেশি ভালোবাসবি। আর আমি তোকে হারিয়ে ফিরে পাওয়ার পর আনন্দে আমিও না হয় একটু বেশি বেশি ভালোবাসবো। কি বলিস? তে কিছু বলল না। বিয়ে করবি আমাকে? কবে? যদি বলি আজকেই? আজকেই? হুম। একবার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আবার না হয় নিলাম, কিন্তু মামা মামি বাকি সবাই রাজি হবে কি? তাদের রাজি করানোর দায়িত্ব আমার, শুধু তুমি রাজি হলেই হলো। তুমি? হ্যাঁ তুমি। এতদিন তুমি আমার ফুফাতো বোন ছিলে, কিন্তু কিছুক্ষণ আগে থেকে তুমি আমার প্রেমিকা, আর একটু পরে বউ হবে। তে কিছু বলল না, না বলে হাসলো। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ে পানি। জাগুকের মতো একজনের ভালোবাসা কেন বুঝতে পারিনি এতদিন? খাঁটি ভালোবাসা ছেড়ে বেজালের মাঝে ডুবেছিল সে। মানুষ ঠিকই বলে প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথেই হয়, কিন্তু সবার ভালোবাসা তো ভুল মানুষের সাথে হয় না। প্রথম ভালোবাসাও সঠিক মানুষটার সাথেই হয়, তবে ওরটা ভুল মানুষের সাথেই হয়েছে। জাকুক নিজের পকেট হাতড়ে ফোন বের করে কল লিস্ট ঘেটে সুগার নাম্বার বের করে ডায়াল করে, সাথে সাথে রিসিভ হয়। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই? বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। কেন? একটু বাজারে যা। কিছু লাগবে? হুম। কি লাগবে? মেসেজ করে দিচ্ছি আমি। টাকা আছে তোর কাছে? আছে। কত? ক্যাশ আর ফোনে মিলিয়ে 10 হবে হয়তো। আচ্ছা বাজারে যা, আমি মেসেজে বলে দিচ্ছি। আর তোর নগদ অ্যাকাউন্টে টাকা সেন্ড মানি করে দিচ্ছি। অনেক কিছু লাগবে? মেসেজ করে দিচ্ছি, তুই যা, সাথে কাউকে নিয়ে যা, বেশ রাত হয়ে গেছে তো। আচ্ছা রাখছি। জাঙ্কুক কল কেটে ওর দাদার নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার কিছু সময় পরেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি থেকেই কল করেছো যে? জরুরি কথা ছিল দাদাজান। বলো। তুমি কোথায়? হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম মাত্র, রুমেই আছি এখন। বসার রুমে যাও, আর বাড়িতে যারা যারা আছে সবাইকে ডাকো। কেন? দরকার আছে। যা বলবো সকলের সামনেই বলবো। আমি ডাকলে হয়তোবা সবাই সেভাবে গুরুত্ব দেবে না, কিন্তু তুমি ডাকলে সবাই আসবে। আচ্ছা ডাকছি। নতুন বর বউকেও ডেকো। অবাক হন দাদা সিউজন সাহেব। নতুন বর বউকে কেন ডাকতে হবে? মাত্রই তো বাসর ঘরে গেল ওরা। অবাক হয়ে বললেন তিনি। কি বলছো দাদু ভাই? ওরা মাত্র বাসর ঘরে গেল? ওরা দুজনও এই বাড়ির সদস্য দাদাজান। জরুরি আলোচনায় ওদেরও থাকার অধিকার আছে। আচ্ছা তুমি যা ভালো বুঝো। সবাইকে ডাকা হলে আমাকে একটা কল দিও। আচ্ছা। কল কেটে কয়েক সেকেন্ড চুপ হয়ে রইলেন সিউজন। তার নাতি ছোট নয়, নিশ্চয়ই এমন কিছু বলবে যেখানে সকলের উপস্থিত থাকা জরুরি। বেশি না ভেবে রুম থেকে বেরিয়ে আসেন। বাসার রুমেই বসে আছে অনেকেই, তবুও নিজের গলা ছেড়ে বাকি সকলকে 2 মিনিটের মধ্যেই বসার রুমে আসতে বললেন। নিশিকে পাঠায় নতুন বর বউকে ডেকে আনার জন্য। পুনরায় গলা ছেড়ে ডাকে সবাইকে দ্রুত আসার জন্য। মুহূর্তেই হুড়মুড় করে বসার রুমে আসতে শুরু করে সবাই। এভাবে ডাকছে কেন? কার কি হলো আবার? কাই মাত্রই বউকে জড়িয়ে ধরে দুটো চুমু খেয়ে প্রেম বাক্য উগড়ে দিচ্ছিল। দূরে নখ পড়ায় বেশ বিরক্ত হয়। বউকে ছেড়ে ডোর খুলতেই দেখে ওর ছোট বোন দাঁড়িয়ে আছে। কি হয়েছে? দাদাজান ডাকছে তোমাদের। কেন? জানি না, দ্রুত আসতে বলল। বাড়ির সবাই উপস্থিত রয়েছে বসার রুমে, তোমরাও দ্রুত আসো। আসছি, তুই যা। কায়ের বোন নিশি নিচে নেমে আসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও জেনিকে নিয়ে রুম থেকে বের হয় কাই। ওর বাসর রাতের পেছনে কেন পড়লো ওর দাদা? কি বলবে? মনের মধ্যে কেমন ভয় কাজ করছে। হৃদযন্ত্র শব্দ করে ছুটতে শুরু করলো। ভীষণ রকমের ভয় হচ্ছে। তে কিছু বলে দেয়নি তো আবার? 5 মিনিটে বাড়ির সকল সদস্য উপস্থিত হয় বসার রুমে, শুধুমাত্র 4 জন বাদে। জাঙ্কুক, সুগা, তে আর তের ভাই জেহব। এই 4 জন আবার কোথায় গেল? সিউজন সাহেব জাঙ্কুকের নাম্বারে ডায়াল করেন। রিসিভ করে জাঙ্কুক। সবাই এসেছে? সুগা, তে আর জেহব নেই। আচ্ছা আসছি আমি। ফোন লাইন বিচ্ছিন্ন করে জাঙ্কুক। সিউজনের বড় ছেলে নামজুন সাহেব বলেন, কি হয়েছে বাবা? সবাইকে ডাকলেন কেন? আর কাকে কল করেছিলেন?
ধৈর্য ধরো, এক্ষুনি জানতে পারবে। নতুন বরবউকে এই রাতের বেলা ডেকে আনার মানে কি বাবা? বাড়ির যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় সকল সদস্যের উপস্থিত থাকার অধিকার আছে, তাই ওদেরকেও ডেকে আনা হয়েছে। বিরক্ত হয় কাই। কোথায় এখন বউ নিয়ে সুখের বেলায় বেশি বেড়াবে তা না, এখন মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। বিরক্ত হলেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সোফার পেছনে। সোফা ভর্তি করে গুরুজনেরা বসে আছেন, বেচারা বসার জায়গাও পায় না। একটু পরে ছাদ থেকে নিচে নেমে আসে জাঙ্কুক আর তে। জাঙ্কুকের হাতে খালি কফির মগ। জাঙ্কুক কফির মগটা টি টেবিলের উপর রেখে কায়ের পাশে এসে দাঁড়ায়। তে এসে দাঁড়ায় জাঙ্কুকের পাশে। জাঙ্কুক সোফায় বসে থাকা সকলের দিকে তাকায় এক নজর করে। সকলের চোখে মুখে কৌতূহল। কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা যে সকলকে থাকতে হবে? সিউজুন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কি বলবে দাদুভাই, বলো। সবাই তো উপস্থিত হয়েছে, দুজন বাদে। সকলে সিউজুনের দৃষ্টি অনুসরণ করে সেদিকে দৃষ্টি দেয়। জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে সিউজুন। জাঙ্কুক কি বলবে, কেন ডাকলো সবাইকে? সকলের কৌতূহল আরো বেড়ে গেল। জাঙ্কুক আরেক নজর তাকায় সকলের দিকে, তারপর শান্ত স্বরে বলে, আমি তাকে বিয়ে করতে চাই আজকেই। স্তব্ধ হয়ে যায় উপস্থিত সকলে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের মুখের দিকে। কেউ কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই জাঙ্কুক থামিয়ে দিয়ে বলল, আমি জানি তোমরা সবাই ভীষণ অবাক হয়েছো আমার কথা শুনে, তারপরেও আমার কথা বলার মাঝে কেউ কোনো কথা বলবে না। আমার কথা শেষ হলেই তোমরা কথা বলবে, তখন আমি তোমাদের সকলের সব কথা শুনবো। সিউজুন স্বাভাবিক স্বরেই বললেন, বলো, তোমার যা যা বলার আছে সব বলো। জাঙ্কুক বাবা মা ফুপা ফুপির মুখের দিকে তাকাই। চারজনের মুখ থমথমে গম্ভীর হয়ে আছে। জাঙ্কুক বরাবরের মতোই শান্ত স্বরে বলতে শুরু করে, আমি জানি সব বাবা মা চায় নিজেদের সন্তানদের জন্য একজন পারফেক্ট লাইফ পার্টনার। তারা চায় আদর যত্নে বড় করা সন্তান তাদের পছন্দের ছেলে মেয়েকে বিয়ে করুক, তাকেই জীবনসঙ্গী করুক। সেখানে আমার বাবা মা বা তের বাবা মাও ব্যতিক্রম নয়। আমি জানি তোমাদের চাওয়া এমনই। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি তোমাদের কাছে কোনো কিছু চাইনি কখনোই। তোমরা ইচ্ছে করে যা দিয়েছো সেটাই নিয়েছি, সেটা হোক আমার পছন্দ বা অপছন্দ। আমি কোনো দিন বাইনা ধরিনি এটা চাই ওটা চাই। আমার লাইফ নিয়ে তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো সেটাই মেনে নিয়েছি বিনা বাক্যে। তোমরা আমাকে যেভাবে চলতে বলেছো সেভাবেই চলেছি। যা যা বলেছো অক্ষরে অক্ষরে পালন করেছি আমি সব সময়। তোমাদের কথার নড়চড় হতে দেইনি কখনো। ভর্তি হওয়ার পর আজ প্রথম এবং শেষবারের মতন তোমাদের কাছে কিছু চাইছি আমি থেকে চাই সারা জীবনের জন্য আমার করে। আর কোনোদিন কিছু চাইবো না তোমাদের কাছে। আমি থেকে ভালোবাসি গত 5 বছর ধরে। যদিও তে ভালোবাসতো না, জানতোও না। ওকে একটু আগেই বলেছি আমার ভালোবাসার কথা। ওকে ভালোবাসি বলেই এতদিন বিয়ে করতে চাইনি আমি। বারবার বিয়ের বিষয়টা এড়িয়ে গেছি। ওকে আমি রাজি করিয়েছি বিয়ে করার জন্য। ওকে আমি ভালো রাখবো, সারা জীবন আগলে রাখবো। ওর চাওয়া পাওয়া ইচ্ছে সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে পূরণ করব। বিয়ের পরেও ও নিজের স্টাডি কন্টিনিউ করবে, ফুপা ফুপির স্বপ্ন পূরণ করবে। শুধু ও আমার সাথে থাকবে, এটাই আমার চাওয়া। ওর সাথে আমিও ভালো থাকবো, সুখে থাকবো। ওকে ছাড়া আমি আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। ওকে ছাড়া আমি আমার লাইফে দ্বিতীয় কাউকে কোনোদিন জায়গা দিতে পারবো না। তোমরা দুই পরিবার আমাদের দুজনের চরিত্র সম্পর্কে অবগত আছো আগে থেকেই। আমি চাই তোমরা আমার ভালোবাসাকে মেনে নেবে। আমি আর কোনোদিন কিছু চাইবো না তোমাদের কাছে। এটাই আমার প্রথম আর শেষ চাওয়া। এতটুকু বলেই থেমে যায় জাঙ্কুক। সকলেই চুপচাপ ওর কথা শুনছিল এতক্ষণ। কাউকে কিছু বলতে না দিয়ে সিউজুন বললেন, এই বিয়েতে কারোর কোনো অমত নেই আশা করছি। কেউ কিছু বলল না। একটু চুপ হয়ে থেকে নামজুন বোনজামাইয়ের দিকে তাকিয়ে বললেন, তোমার কি মতামত সুবিন? সুবিন একবার মেয়ের মুখের দিকে তাকান। মেয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের দিকে। মেয়ের এই করুণ দৃষ্টি উপেক্ষা করতে পারলেন না তিনি জানেন জাঙ্কুকের মতো ছেলে লাখে একটা। অনেক বছর ধরেই দেখে এসেছেন জাঙ্কুককে। তার মেয়েকে ভালোই রাখবে জাঙ্কুক। আমার অমত নেই এই বিয়েতে। আমার মেয়ে যার সাথে ভালো থাকতে চায় তার সাথেই থাকবে। ওর খুশিতেই আমরা খুশি। সিউজুন ছেলের বউয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার মতামত কি বড় বৌমা? জিন বেগম বললেন, জাঙ্কুক যা চায় তাই হবে। ওর সুখেই আমরা সুখী। সংসার যেহেতু ও করবে তাই ওর পছন্দের মেয়ের সাথেই বিয়ে হোক। তেকে ছোট থেকে বড় হতে দেখেছি চোখের সামনেই। তাহলে সবাই রাজি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কায়ের মুখ গম্ভীর থমথমে। তে জাঙ্কুককে কেন বিয়ে করতে রাজি হলো? আর আজকেই কেন বললো বিয়ের কথা? আগে পরে কেন বললো না?
কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে তের মুখের দিকে তাকায়, তবে দেখতে পেল না। জাঙ্কুকের সুঠাম দেহের আড়ালে ঢাকা পড়েছে তে। গম্ভীর চোখ মুখে কায়ের মুখের দিকে তাকায় জাঙ্কুক। সাথে সাথে চোখ সরিয়ে নেয় কাই। এই বিয়েটা মানতে পারছে না কাই। সারা জীবন চোখের সামনে দেখতে হবে তেকে বড় ভাইয়ের বউ হিসাবে। যার সাথে 1 বছর প্রেম করেছে তাকে ভাবি বলে ডাকতে হবে। কেমন হাসপাস লাগছে ওর। দুটো প্যাকেট হাতে বাড়ির ভেতর প্রবেশ করে সুগা আর জেহব। সবাইকে বসার রুমে জড়ো হয়ে থাকতে দেখে কপাল ভ্রু কুঁচকে যায় তাদের। তবুও কোনো কথা না বলে ভাইয়ের কাছে এগিয়ে যায় সুগা। হাতের প্যাকেট দুটো উঁচু করে ধরে বলে, যা যা বলেছিলে নিয়ে এসেছে ভাইয়া। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে ছোট ভাইয়ের মুখের দিকে তাকাই। হাতে নিয়ে দাঁড়িয়ে থাক। কিছু না বলে তাই করে সুগা। কাজীকে ডেকে আনা হোক তাহলে। বড় ছেলের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলল সিওজন। সম্মতি দিয়ে ফোন চোখের সামনে ধরে কাজীর নাম্বারে ডায়াল করেন নামজন। 15 মিনিটের মধ্যে কাজী সাহেব চলে আসেন। জাঙ্কুক দাদার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আসছি একটু, বলেই নিজের রুমের দিকে পা বাড়ায়। কিছু সময় পরেই আবার ফিরে আসে হাতে একটা লাল বাক্স নিয়ে। বাক্সটা বাড়িয়ে দেয় মায়ের দিকে। এটাতে অল্প কিছু স্বর্ণের জুয়েলারি আছে। তোমার জন্য জুয়েলারি কিনতে গেলে তের জন্য কিনে আনতাম। ভেবেছিলাম তোমাদের পাঠাবো ফুপুর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ে ঠিক করে এগুলো তেকে দিয়ে আসবে, কিন্তু সেসব তো আর হলো না কিছুই। এখন এগুলো তুমি তেকে পরিয়ে দাও নিজের হাতে। বিনা বাক্যে বক্স হাতে তুলে নেন জিন বেগম। তেকে সোফায় বসানো হয়েছে। শাড়ি পরাতে চাইলেও নিষেধ করেছে জাঙ্কুক। সেসবের কোনো প্রয়োজন নেই। অফ হোয়াইট লেহেঙ্গাতেই তেকে সুন্দর দেখা যাচ্ছে। ফর্সা গায়ের রংটা আরও উজ্জ্বল হয়ে উঠেছে এই লেহেঙ্গা পরায়। বিয়ে উপলক্ষে ভারী মেকআপ করেছে, শুধু জুয়েলারি পরালেই হবে। অল্প কিছু সময়ের মধ্যে জুয়েলারি পরিয়ে দেন জিন বেগম। ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের কানের দুল, বালা আর চেন, সাথে দুটো আংটি। সুগার হাত থেকে একটা ব্যাগ নেয় জাঙ্কুক। ব্যাগের ভেতর থেকে বের করে মেরুন রঙের দুপাট্টা। নিজের হাতেই দুপাট্টা দিয়ে খোমটা টেনে দেয়। লজ্জা পায় তে। সুগা কোনো প্রশ্ন করা ছাড়াই বুঝে ফেলে কেন তার ভাইয়া এসব তাকে আনতে বলেছিল। কাজী সিওজনের দিকে তাকিয়ে বলেন, দিনমোহর কত ধার্য করব? জাঙ্কুক বলে, তে যা বলবে তাই। তে চোখ তুলে জাঙ্কুকের মুখের দিকে তাকায়। জাঙ্কুক চোখের ইশারায় বলতে বলে। তে আবার বাবা মায়ের মুখের দিকে তাকায়। তারাও বলতে বলে। তে নিচের দিকে দৃষ্টি স্থির করে বলে, 50,000। সবাই বেশ অবাক হয়, আবার খুশিও হয়। কাজী সাহেব 50,000 লিখতে গেলে জাঙ্কুক থামিয়ে দিয়ে বলে, 2 লাখ লিখুন। আমার কাছে বর্তমান 2 লাখ টাকাই ক্যাশ আছে। সিওজন মেয়ে আর মেয়ের জামাইয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমরা কত চাও? জাঙ্কুক যা বলছে তাই। বিয়ে পড়ানো শেষ হয়। সুগা হাতের ব্যাগ থেকে খেজুরের প্যাকেট বের করে একটা জেহপের হাতে দেয়, অন্যটা নিজের হাতে নেয়। তারপর সকলের মাঝে বিলিয়ে দেয় খেজুরগুলো। পুরোটা সময় নীরব হয়ে দেখে এগুলো কাই। ইচ্ছে না থাকা সত্ত্বেও একটা খেজুর মুখে পুরে দেয়। এই মিষ্টি খেজুরও এখন তার কাছে বিশ্বের চেয়ে বৃষ্টি খেতে লাগছে। তের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যায় জাঙ্কুক। কাই নিজের জায়গায় দাঁড়িয়ে দেখলো ওদের দুজনেই চলে যাওয়া। কেন যেন কষ্ট হচ্ছে বুকের ভেতর। জাঙ্কুককে সহ্য হচ্ছে না তের পাশে। ইচ্ছে করছে জাঙ্কুকের হাত থেকে তেকে ছিনিয়ে নিয়ে আসতে। দাদার কথায় সেদিকে তাকাই কাই। কাই, দাঁড়িয়ে আছো কেন? নববধূকে নিয়ে নিজের রুমে যাও। বাকি সবাইও যার যার জন্য বলার থেকে তো রুমে চলে যাও। হ্যাঁ দাদা যান। কাই বউয়ের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যায়। জেনিকে এখন ওর কাছে মোটেও ভালো লাগছে না। কিছুক্ষণ আগেও জেনির প্রতি যেই আকর্ষণ ছিল সেটা এখন আর নেই। মনে হচ্ছে জেনিকে বিয়ে করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছে সে। কিন্তু জেনিকে বিয়ে করার পরিবর্তে নিজের ব্রাইট ফিউচার পেতে চলেছে। সেটার জন্য হলেও জেনির সাথে মানিয়ে নিতে চলতে হবে। কিন্তু এখন ওর মন মস্তিষ্ক জুড়ে ঘুরঘুর করছে তে। নিঃসন্দেহে তের চেয়ে জেনি সুন্দরী, স্মার্ট, স্টাইলিশ। তবুও তেকে মাথা থেকে সরাতে পারছে না এখন কাই। নিজের রুমে এসে প্রথমেই ক্যাবিনেটের ড্রয়ার খুলে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, এখানে তোমার জন্য কিছু গিফট আছে, দেখো পছন্দ হয় কিনা। তে ক্যাবিনেটের কাছে এগিয়ে আসে, বসে 2 পায়ে ভর করে একটা একটা করে বাক্স বের করতে থাকে ভেতর থেকে। পুরো ক্যাবিনেট ভর্তি শুধু বাক্স দিয়ে। প্রত্যেকটা বাক্সের উপর ছোট ছোট চিরকুট লেখা রয়েছে। গত 5 বছরের জন্মদিনের 5টা গিফট বাক্স, 9টা ঈদের গিফট বাক্স। গিফট বাক্সগুলোর উপর হাত বুলাইতে কেন যেন ওর ভীষণ কান্না পাচ্ছে। নীরবে এতটা ভালোবেসেছে জাঙ্কুক, কেন ওকে বলেনি আগে? বললে তো দুজনের একজনকেও কষ্ট পেতে হতো না।
মুহূর্তে উঠে দাঁড়ায়। জাঙ্কুকের চোখের দিকে টলমলে চোখে তাকিয়ে ধরা গলায় বলে, এত ভালো কেন বেসেছ? জাঙ্কুক বুকে টেনে নেয় থেকে, শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলে, কারণ আমি তোমাতেই বিবর্তে। সমাপ্ত। তো এই আরবি পাখিরা গল্পটা কেমন লাগছে? আমার থেকে তো একের লাগছে, মানে সুন্দর লাগছে, অনেক সুন্দর, সেই লেভেলের লাগছে। প্রথম দিয়া যদিও একটু প্রথম দিয়া মনে হইতো প্রথম দিয়া কি যে কইতাছি কইজা প্রথম দিয়া বোঝা গেছে না গল্পটা যে এত সুন্দর এন্ডিং হইব, এত সুন্দর যে হইব পরবর্তীতে এইটা প্রথমটা বোঝা গেছে না। যাই হোক গা, যারা তারা গল্পটা শেষ পর্যন্ত দেখছো হেরার লাগি হেরারে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের জন্য বিদায় জানাই, দেখা হবে নেক্সট গল্পে। তাহলে টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই, থ্যাংক ইউ।